আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর, প্রভাষক আইসিটি বিভাগ, পাহাড়তলী ইউনিভার্সিটি কলেজ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 2 ডেটা কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কি কি জানতে পারবো এখান থেকে সেগুলো একটু দেখে নিচ্ছি। কমিউনিকেশন কমিউনিকেশন সিস্টেমের ধারণা প্রথমে আমরা এখান থেকে পাবো। এখান থেকে আমরা কি কি প্রশ্ন জানতে পারবো সেগুলো একটু দেখে নিচ্ছি। আমরা প্রথমে কমিউনিকেশন সিস্টেমের বিভিন্ন ধরন সম্পর্কে জানতে পারবো। এরপর হচ্ছে ডেটা কমিউনিকেশন কিভাবে করতে হবে, অ্যান্ড্রয়েড সম্পর্কে জানবো, মেথড সম্পর্কে জানবো, মোড সম্পর্কে জানবো। তাহলে প্রথমে হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের ধারণা বা ডেটা কমিউনিকেশন কি। ফর্মাল কোয়েশ্চেন হতে পারে, ডেটা কমিউনিকেশন কাকে বলে। তাহলে আমি এখানে দুটো রোবট দিয়েছি, একটা থেকে আরেকটার কাছে ডেটা আদান প্রদান করা হচ্ছে। এটা হতে পারে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে এবং তারা ভিন্ন দূরত্বে, এক জায়গা থেকে অন্য জায়গায়। ঠিক আছে? তাহলে এক পক্ষ হতে অন্য পক্ষে কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। তাহলে কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ ও গ্রহণের ক্ষমতা। কেমন? তোমার যদি এভাবে ফর্মাল আনসার দিতে ইচ্ছে না করে, তুমি যদি এভাবে আনসার দিতে ইচ্ছে না হয়, তুমি আরো ফর্মাল ভাবে আনসার দিতে পারো। সেটি হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। তুমি জাস্ট এভাবে আনসারটা দিতে পারো। কোয়েশ্চেনটা আমি আরো একবার বলি, ডেটা কমিউনিকেশন কাকে বলে। তাহলে তুমি আনসারটা কি দিবা? এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। আমি এখানে প্রত্যেকটা টপিক খুব ইলাবোরেটলি আলোচনা করব। তো আমি মাঝখানে ফর্মাল আনসার দেওয়ার চেষ্টা করব ইচ এন্ড এভরি কোয়েশ্চেন। তো তুমি একটু ধৈর্য সহকারে বিষয়টা ভালোভাবে দেখবে, দেখার পর পরবর্তীতে তুমি নোট করবে। ঠিক আছে? তাহলে তোমাকে একটু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। তুমি ইলাবোরেটলি জিনিসটা দেখার চেষ্টা করো যাতে করে তোমার মাথায় খুব ভালো করে সেট হয়। সেই জন্য একটু কষ্ট করে আমি যেভাবে আলোচনা করব সেগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। ঠিক আছে? আর অধ্যায় 2 যেহেতু এটি একটি থিওরিটিক্যাল পড়াশোনার চ্যাপ্টার, সো তোমাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে, পরবর্তীতে তুমি এগুলো নোট করতে পারবে। ঠিক আছে? তাহলে আমাদের একটা কোয়েশ্চেন গেল, ডেটা কমিউনিকেশন কি। তাহলে তুমি কি দিবা? আমি আরো একবার বলি, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। আর যদি তুমি পারো এটাও দিতে পারো। এটা হচ্ছে জাস্ট আমি বোঝানোর জন্য এ ধরনের সংজ্ঞা দিয়ে ইউজ করেছি। আমাদের পরবর্তী কাজে যাচ্ছি আমরা। বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম আমরা একটু দেখব। যোগাযোগ ধরন অনুযায়ী কমিউনিকেশনকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়, যেমন বায়োলজিক্যাল কমিউনিকেশন। ইলাবোরেটলি বলেছিলাম, সেজন্য যদিও আমাদের এত বেশি দরকার নেই, তবু আমরা একটু একটু করে দেখব। গ্রাফিক কমিউনিকেশন, ওয়েব কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন। ওকে? এরপর অবশ্য বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম। প্রথমে হচ্ছে আমাদের দেখতে হবে ব্যক্তি ও বস্তুর নিরিখে কমিউনিকেশনকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি, আবার হচ্ছে ব্যক্তি থেকে যন্ত্র, আবার হচ্ছে যন্ত্র থেকে ব্যক্তি, এরপর হচ্ছে যন্ত্র থেকে যন্ত্র। ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যক্তি ও বস্তুর নিরিখে কমিউনিকেশনকে 4 ভাগে ভাগ করা যায়। এমসিকিউতে থাকতে পারে, নাও থাকতে পারে, তবে একটু দেখে নিচ্ছি আমরা। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেমের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম কয় ধরনের হতে পারে? 5 ধরনের হয়। যেমন এক নাম্বার হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। ওকে?
আরেকটা হচ্ছে রেডিও কমিউনিকেশন সিস্টেম, আরেকটা হচ্ছে ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, সর্বশেষটা হচ্ছে ট্যাকটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। এগুলো আমরা একটা একটা দেখব। তার আগে তোমাকে জেনে রাখতে হবে দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশনকে কত ভাগে ভাগ করা যায়। তুমি বলবা 5 ভাগ, এমসিকিউ যদি আসে। ঠিক আছে? এরপর আমরা যাব ডেটা কমিউনিকেশনের ধারণার মধ্যে ডেটা কমিউনিকেশনের উপাদান। আমরা জানি ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে 5টি। 1 নাম্বার হচ্ছে উৎস। আমি জিনিসটাকে এইভাবে বলি সবসময়। একটা হচ্ছে উৎস, সোর্স, এরপর হচ্ছে ডেস্টিনেশন মানে গন্তব্য। তাহলে শুরুতে উৎস, শেষে হচ্ছে গন্তব্য, মানে চিঠিটা কোথা থেকে যাবে এবং চিঠি বা মেসেজটা কোথায় গিয়ে শেষ হবে। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে মনে করো আহ, তোমার তুমি যেখান থেকে মেসেজটা পাঠাচ্ছ, আর ডেস্টিনেশনটা হচ্ছে যেখান থেকে মেসেজটা যাচ্ছে। এরপর হচ্ছে তোমার তুমি কোথা থেকে মেসেজটা পাঠাচ্ছ সেটা হচ্ছে প্রেরক, আর কোথায় গিয়ে মেসেজটা থামবে সেটা হচ্ছে প্রাপক। এরপর হচ্ছে তুমি কোন মাধ্যমে মেসেজটাকে পাঠাবা। তুমি কি ওয়ার মাধ্যমে পাঠাবা নাকি ওয়্যার বিহীন পাঠাবা, ওয়্যারলেস পাঠাবা, সেটা তোমার ইচ্ছা। যদি আমি তোমাকে বলি ওয়্যার বলতে আমরা তার মাধ্যম এবং তার বিহীন বোঝাচ্ছি, তাহলে প্রথমে হচ্ছে উৎস, তারপর হচ্ছে গন্তব্য, তারপর হচ্ছে প্রেরক, তারপর হচ্ছে প্রাপক, মাঝখানে হচ্ছে মাধ্যম। মাধ্যম বলতে আমরা মনে করো যদি তোমাকে আমি বলি তার মাধ্যম, তার মাধ্যম হচ্ছে মনে করো অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল। ওকে? আর তার বিহীন হতে পারে মনে করো আমাদের মোবাইল ফোনের মেসেজ। কেমন? তাহলে ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি? 5টি। কেমন? একটা হচ্ছে উৎস, একটা হচ্ছে গন্তব্য, একটা হচ্ছে প্রেরক, একটা হচ্ছে প্রাপক, মাঝখানেরটা হচ্ছে কি? মাধ্যম। ঠিক আছে? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় উৎস কি? যেখান থেকে মেসেজটি পাঠানো হয়। ওকে? এরপর হচ্ছে কি ডেস্টিনেশন বলতে আমরা যেটা বুঝি গন্তব্য, অর্থাৎ যেখানে গিয়ে মেসেজটি থামে। কেমন? এরপর হচ্ছে প্রেরক হচ্ছে যেখান থেকে যে ডিভাইসের মধ্য দিয়ে তোমার মেসেজটি পাঠানো হয়। রিসিভার হচ্ছে কি? যে ডিভাইস তোমার মেসেজটি কি করবে? গ্রহণ করবে। এরপর হচ্ছে তোমার মাধ্যমটা, অর্থাৎ যে মাধ্যমে ডেটা পাঠানো হয়। কেমন? তাহলে আমরা ডেটা কমিউনিকেশন উপাদান পেলাম 5টা। তুমি অ্যান্সারটা খুব সহজে এভাবে দিবা: উৎস, গন্তব্য, প্রেরক, প্রাপক, মাঝখানেরটা হচ্ছে মাধ্যম। তোমার ইংরেজিতে লেখার দরকার নেই, তুমি জাস্ট বাংলায় লিখবা। কেমন? এরপর হচ্ছে ওকে, এরপর তাহলে আমরা এগুলো একটু দেখে নিচ্ছি। ঠিক আছে? তুমি জাস্ট বাংলায় লিখবা। ঠিক আছে? এটা হচ্ছে উৎস, এরপর হচ্ছে কি প্রেরক, প্রাপক, এভাবে করে তুমি লিখবা। ঠিক আছে? আমাদের পরবর্তী কাজ হচ্ছে ব্যান্ডউইথ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে আসলে তোমার ডেটাটা কি স্পিডে যাচ্ছে সেটাই হচ্ছে আসলে ব্যান্ডউইথ, স্পিড বা হার। ওকে? একটি নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয়। ডেটা ট্রান্সমিশনের একককে বিপিএস, বিট পার সেকেন্ড এর হিসেব করা হয়। তুমি যদি ফর্মাল আনসার দিতে চাও তাহলে তোমাকে আনসারটা দিতে হবে এরকম: ডেটা প্রবাহের স্পিড বা হারকে ব্যান্ডউইথ বলা হয়। কেমন? ডেটা প্রবাহের স্পিড বা হারকে ব্যান্ডউইথ বলা হয়। কেমন? বিপিএস এর 15 আসতে পারে বিট পার সেকেন্ড। কেমন? পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের ব্যান্ডউইথের একক হিসেব। একটু একটু দেখে নিচ্ছি। বিপিএস মানে হলো বিট পার সেকেন্ড, 1 বিট সমান 1 বা 0। কেমন? কেবিপিএস অর্থ হলো কিলো বিটস পার সেকেন্ড, একটু দেখে নাও। তারপর হচ্ছে এমবিপিএস মানে হচ্ছে মেগা বিটস পার সেকেন্ড। এরপর হচ্ছে জিবিপিএস হচ্ছে গিগাবিট পার সেকেন্ড, যেটা
1024 মেগাবিট ইকুয়াল টু 1 গিগাবিট। এগুলো একটু দেখে নাও। টিবিপিএস হচ্ছে টেরাবিটস পার সেকেন্ড। ওকে, কমিউনিকেশন গতির শ্রেণী বিভাগ। এবার আসো, গতির উপর ভিত্তি করে কমিউনিকেশনকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলো একটু আমরা দেখে নিচ্ছি। ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, একটা হচ্ছে ব্রডব্যান্ড। ওকে, এখন তোমাকে ন্যারো ব্যান্ডের, ভয়েস ব্যান্ডের, ব্রডব্যান্ডের গতিগুলো একটু মনে রাখতে হবে। ন্যারো ব্যান্ডের গতি হচ্ছে 45 থেকে 300 বিপিএস, এরপরটা হচ্ছে 600 বিপিএস, এরপরটা হচ্ছে 1 বিপিএস থেকে বেশি। কেমন, একটু এমসিকিউতে প্রায় সময় আসে, একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আসো ডেটা ট্রান্সমিশন মেথড, ভেরি ইম্পর্টেন্ট। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, এরপর হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, এরপর হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। আমরা এই যে ডেটা ট্রান্সমিশন মেথডকে অ্যাকচুয়ালি 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। এরপর হচ্ছে সিরিয়ালকে আমরা আবার 3 ভাগে ভাগ করি, সেগুলো হচ্ছে এগুলো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি প্যারালাল বা সমান্তরাল ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় কি হচ্ছে, ডেটা আদান প্রদান হচ্ছে, এটাকে আমরা বলবো প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে উৎস থেকে গন্তব্যে যদি সমান্তরালভাবে ডেটা প্রবাহ হয় তাকে আমরা কি বলবো, প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। কেমন, তাহলে ডেটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা হয়? প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, অপরটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা হয়? প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে? কেমন, তাহলে উৎস থেকে গন্তব্যে যদি সমান্তরালভাবে ডেটা প্রবাহ হয়, উৎস থেকে গন্তব্যে যদি সমান্তরালভাবে ডেটা প্রবাহ হয়, এই যে দেখতে পাচ্ছি আমরা সমান্তরালভাবে ডেটা প্রবাহ হচ্ছে। তাহলে উৎস থেকে গন্তব্যে যদি সমান্তরালভাবে ডেটা প্রবাহ হয় তাকে আমরা প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড বলবো। কেমন, অপরটি হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। ওকে, ছবি সহ দিতে হবে, না হলে কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে না। কেমন, তাহলে ছবি সহ দিতে হবে। কেমন, আমরা প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা বললাম, এবার আসো সিরিয়ালটা বলি। উৎস থেকে গন্তব্যে যদি, এই যে দেখতে পাচ্ছি আমরা একটির পর একটি যাচ্ছে, প্রথমে এটা যাবে, তারপর এটা যাবে, তারপর এটি যাবে, তারপর এটি যাবে। কেমন, এটাই হচ্ছে সিরিয়াল। কেমন, তাহলে উৎস থেকে গন্তব্যে যদি একটির পর একটি বিট ট্রান্সমিট হয় তাকে আমরা কি বলবো, ট্রান্সমিট মানে হচ্ছে প্রবাহ। কেমন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, তাহলে আমরা ট্রান্সমিট বলবো, কথাটাই সুন্দর। তাহলে উৎস থেকে গন্তব্যে যদি একটির পর একটি বিট ট্রান্সমিট হয়, এটা হচ্ছে উৎস, এটি হচ্ছে গন্তব্য। কেমন, উৎস থেকে গন্তব্যে যদি একটির পর একটি বিট ট্রান্সমিট হয় তাকে আমরা কি বলবো, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে আমরা ডেটা ট্রান্সমিশন মেথড প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। কেমন, আমরা প্যারালালটা অলরেডি দিয়ে ফেলেছি, এবার আসো সিরিয়ালটা। সিরিয়ালটা কি বললাম, উৎস থেকে গন্তব্যে যদি একটির পর একটি বিট ট্রান্সমিট হয়। আর প্যারালালটা কি বললাম, উৎস থেকে গন্তব্যে যদি সমান্তরালভাবে ডেটা প্রবাহ বা ট্রান্সমিট হয়। কেমন, তাহলে প্যারালাল ডেটা ট্রান্সমিশন গেল, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন গেল। এবার আসো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। কেমন, তোমাকে খুব সহজে মনে রাখতে হবে, সেটি হচ্ছে, আমি আরো একবার বলে দিচ্ছি, একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। টোটাল 5টি ডেটা ট্রান্সমিশন মেথড। আমরা একটু একটু করে কি পয়েন্ট দিয়ে মনে রাখার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে প্যারালাল, প্যারালালটা হচ্ছে অর্থাৎ সমান্তরাল আর কি। কেমন, তাহলে উৎস থেকে গন্তব্যে যদি প্যারালাল বা সমান্তরাল ভাবে ডেটা প্রবাহ হয় তাকে আমরা কি বলবো, প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন মেথড। এরপর হচ্ছে সিরিয়াল, সিরিয়ালটা হচ্ছে একটির পর একটি বিট ট্রান্সমিট। এরপরটা হচ্ছে এসিনক্রোনাস, এসিনক্রোনাসটা হচ্ছে
ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে হচ্ছে তোমার এরকম বিট যাবে না, জাস্ট এবিসি এক্স ওয়াই জেড এগুলো যাবে, এবিসি এক্স ওয়াই জেড এগুলোকে আমরা ক্যারেক্টার বলি। এরপর হচ্ছে সিনক্রোনাস, সিনক্রোনাসটা হচ্ছে ব্লক বা প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিট হলে, কেমন আমরা সেগুলো একটু দেখে নিচ্ছি চলো। তাহলে প্রথমত ডেটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল। তাহলে সিরিয়ালকে আবার কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে, তিন ভাগে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি চলো। ওকে, তাহলে তিন ভাগে ভাগ করা হয়, সে সিরিয়ালকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। কেমন? তাহলে এবার একটা একটা করে বর্ণনা আমরা একটু দেখবো, ছবি সহ তোমার লাগবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় মার্কস কম পাবে। কেমন? তাহলে প্রথমটা হচ্ছে এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে এসিনক্রোনাসটা হচ্ছে উৎস থেকে গন্তব্যে যদি তোমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, তাহলে ছবিটা তুমি এইভাবে দিবা না। ছবিটা কিভাবে দিবা আমি বলে দিচ্ছি। তাহলে তুমি জাস্ট asynchronous data transmission মেথডটা কিভাবে দিবা? যদি একটির পর একটি বিট না গিয়ে কি যাবে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। কেমন? তাহলে যদি উৎস থেকে গন্তব্যে যদি একটির পর একটি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, তাকে আমরা কি বলবো? asynchronous data transmission মেথড। কেমন? তাহলে এখানে মনে করো আহ, এখানে মনে করো যে একটা ক্যারেক্টার যাবে, এখানে একটা ক্যারেক্টার যাবে। ছবিটা তুমি এভাবে না দিয়ে জাস্ট এখানে একটা উৎস দিবা, এখানে একটা গন্তব্য দিবা বক্স করে, জাস্ট এখানে এভাবে একটা রেখা দিয়ে জাস্ট এখানে কিছু অ্যালফাবেট দিয়ে দিবা, জাস্ট এগুলোই ওভাবে যান। আমি এটা একটু খুব সহজে বোঝানোর জন্য এরকম একটা জিনিস অ্যাড করেছি। তুমি জাস্ট পরীক্ষার খাতায় এভাবে না লিখে তুমি জাস্ট শর্টকাট করে এই যে সিরিয়াল প্যারালালের জায়গায় যেভাবে ছিল বক্স ওভাবে করে দিয়ে দিবা। তাহলে জাস্ট সংজ্ঞাটা কি দিবা? তুমি জাস্ট দিবা হচ্ছে উৎস থেকে গন্তব্যে যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, তাকে তুমি কি বলবা? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। আমি সেগুলো আরেকবার ক্লিয়ার করব পরবর্তীতে। এরপর আসো সিনক্রোনাসটা কি? সিনক্রোনাসটা হচ্ছে আমি শুরুতে বলছিলাম ব্লক বা প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিট যদি হয়। এখানে তুমি সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নিবা। এগুলো হচ্ছে সুবিধা, এরপর হচ্ছে আমি অসুবিধাটাও একটু দেখাবো। এগুলো হচ্ছে অসুবিধা। জাস্ট দুইটা দুইটা তিনটা তিনটা মনে রাখতে পারলে হবে। কেমন? এবার আসো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার কোথায় হয় দেখে নিচ্ছি। জাস্ট একটা ব্যবহার মনে রাখতে পারলে হবে বা দুইটা ব্যবহার মনে রাখতে পারলে হবে। এবার আসো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। হ্যাঁ, তুমি আমি আমি জাস্ট তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস এর মধ্যে জাস্ট তুমি এরকম দুইটা বক্স রেখে নিবা সেন্ডার এবং রিসিভারের মধ্যে, জাস্ট এখানে কিছু ক্যারেক্টার দিয়ে দিবা, অর্থাৎ এবিসি এক্সওয়াইজেড যা ইচ্ছা দিয়ে দিতে পারো। কেমন? সেটা হবে তোমার কি? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। কেমন? আমি সব ধরনের ছবি আসলে দেখানোর জন্যই এভাবে করেছি। ওকে, তাহলে এবার আসো তুমি এখন যে আনসারটা দিবে সেটা হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। কেমন? তুমি জাস্ট এখানে আমি অনেক কাহিনী লিখেছি, এত কাহিনী আসলে লেখার কোনো দরকার নেই, তুমি জাস্ট যেটা লিখবা সেটি হচ্ছে উৎস থেকে গন্তব্যে যদি ব্লক বা প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিট হয়। মেইন কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা একটা করে ব্লক বা প্যাকেট যাবে, এটা একটা প্যাকেট, 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 এভাবে করে করে যদি যায়। কেমন? তুমি ইচ্ছে করলে মাঝখানে ফাঁকা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আসো উৎস থেকে গন্তব্যে যদি ব্লক বা প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিট হয়, তাকে আমরা সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলবো। কেমন? তাহলে আমরা শুরুতে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, সেটি ছিল উৎস থেকে গন্তব্যে যদি আমরা জাস্ট সবসময় সেন্ডার রিসিভার না বলে সোর্স ডেস্টিনেশন না বলে আমরা উৎস এবং গন্তব্য বলবো। কেমন? তাহলে উৎস থেকে গন্তব্যে যদি প্যারালাল ডেটা ট্রান্সমিশন হয়, তাকে আমরা প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড বলবো। এবার হচ্ছে সিরিয়াল, উৎস থেকে গন্তব্যে যদি একটির পর একটি বিট ট্রান্সমিট হয়, তাকে আমরা বলবো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। এরপর সিরিয়ালকে আমরা তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাসটা আমরা এখন দেখি নেই, একটু পর দেখবো। তাহলে এবার আসো প্রথমে হচ্ছে অ্যাসিনক্রোনাসটা কি? অ্যাসিনক্রোনাসটা হচ্ছে জাস্ট উৎস থেকে গন্তব্যে একটির পর একটি আহ, কি যাবে? ক্যারেক্টার যাবে। কেমন? উৎস থেকে গন্তব্যে যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, তাকে আমরা কি বলবো? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এরপর হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড কি? উৎস থেকে গন্তব্যে যদি ব্লক বা প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিশন হয়, তাকে আমরা কি বলবো? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এবার আসো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড দেখবো, তার আগে সিনক্রোনাসের সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নেব। বৈশিষ্ট্য লাগবে না।
অসুবিধা। সিনক্রোনাস কোথায় ব্যবহার হচ্ছে দেখো, একটা বা দুইটা মনে রাখতে পারলে হবে। এবার আসো অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস এর ট্রান্সমিশন সিস্টেমের পার্থক্যটা একটু দেখে নিচ্ছি। সুবিধা অসুবিধা আসলে তেমন বেশি দরকার নেই, তবু মনে রাখতে পারলে ভালো। ওকে, এবার আসো অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস এর মধ্যে পার্থক্য। পার্থক্য তত বেশি দরকার নেই, জাস্ট একটা মনে রাখতে পারলে হবে বা দুইটা মনে রাখতে পারলে হবে। একটা হচ্ছে দক্ষতা কম, একটা হচ্ছে দক্ষতা বেশি। জাস্ট এভাবে মনে রাখতে পারলে হবে। ঠিক আছে, এবার আসো আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। ওকে, এখন দেখতে পাচ্ছ আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড অ্যাকচুয়ালি অডিও ভিডিও এই সমস্ত এগুলোর জন্য ব্যবহৃত হয়। তুমি জাস্ট অডিও উৎস থেকে গন্তব্যে যদি অডিও ভিডিও পাঠানো হয় তাকে আমরা আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলি বা বলবো। এভাবে লিখে দিতে পারলে হবে, অথবা তুমি এখানে লিখে দিতে পারো এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্নে রাখা হয়, অর্থাৎ পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের সময় প্রায় 0 একক সময় করবার চেষ্টা করা হয়। এখন মেইন কথা হচ্ছে তুমি জাস্ট লিখে দিবা, মেইন পয়েন্ট হচ্ছে তুমি লিখবা হচ্ছে উৎস থেকে গন্তব্যে যদি মাল্টিমিডিয়া ভিডিও অডিও এগুলো পাঠানো হয় সেটা হচ্ছে কি আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। তুমি যেভাবে ভালো লাগে লিখে দিবা, কেমন? এবার আসো আমরা দেখবো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় সময় পরীক্ষা আসে দেখা যায় ডেটা ট্রান্সমিশন মোড। উৎস থেকে গন্তব্যে মোড বলতে আমরা দিক বলবো, আর মেথড বলতে আমরা হার বা পদ্ধতি বলবো, কেমন? তাহলে এবার আসলে ডেটা ট্রান্সমিশন মোড কি? ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে উৎস থেকে গন্তব্যে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়, কেমন? উৎস থেকে গন্তব্যে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আমরা একটু পর দেখবো সেগুলা। তার আগে একটু বলে নিচ্ছি আমি, শুরুটা ছিল ডেটা ট্রান্সমিশন মেথড, এরপরটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। অনেকেই এই দুটার মধ্যে গুলিয়ে ফেলে, সেজন্য আমি একটু আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। ডেটা ট্রান্সমিশন মেথডটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন অর্থাৎ ডেটা প্রবাহ হওয়ার পদ্ধতি বা হার, অথবা ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে, এরপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডেটা প্রবাহের দিক, কোন দিকে যাবে, সেটা কি ডানে যাবে না বামে যাবে সেটাই নির্দেশ করবে, কেমন? তাহলে এবার আসো, প্রথমটা হচ্ছে আমরা দেখব হচ্ছে, আমরা ফুল ডুপ্লেক্স আগে না দেখে আমরা হাফ ডুপ্লেক্স আগে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এগুলো একটু দেখে নিচ্ছি আগে, চলো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স। ডেটা স্থানান্তরের প্রবাহের উপর ভিত্তি করে অর্থাৎ দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত ৩ ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা ডেটা ট্রান্সমিশন মোডের সংজ্ঞাটা কি দিব? ডেটা ট্রান্সমিশন মোডের সংজ্ঞাটা আমরা এভাবেই দিব, উৎস থেকে গন্তব্যে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। তাহলে ডেটা ট্রান্সমিশন মোড কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা হচ্ছে তুমি জাস্ট এভাবে দিবা, সিমপ্লেক্সটা হচ্ছে এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে গন্তব্য, বা এটা হচ্ছে প্রেরক, এটা হচ্ছে প্রাপক। দেখতে পাচ্ছ তুমি শুধু একদিক থেকে ডেটা প্রবাহ হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো সিমপ্লেক্স। যেমন রেডিও অথবা টিভি। টিভি কি করে আমরা দেখতে পাই? আমরা কি টিভিকে দেখতে পাই? আমাদেরকে আমরা কি টিভিকে দেখাতে পারি না? তাহলে কি হয়? সিমপ্লেক্স হচ্ছে কি, উদাহরণ হচ্ছে টিভি। ওকে, অথবা রিমোট কি করে টিভিকে সিগন্যাল দেয়? টিভি কি রিমোটকে সিগন্যাল দিতে পারে না? তাহলে সিমপ্লেক্স হচ্ছে, একটা সিমপ্লেক্সের উদাহরণ হচ্ছে কি রেডিও অথবা টিভি, কেমন? তাহলে ডেটা ট্রান্সমিশন মোড কি আমি আরো একবার ক্লিয়ার করি। উৎস থেকে গন্তব্যের ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ৩ প্রকার। এক নম্বর হচ্ছে সিমপ্লেক্স। দেখতে পাচ্ছ এই যে দিক নির্দেশ করে, এই যে এদিক থেকে এদিকে যাবে এটাই নির্দেশ করে, এটা হচ্ছে কি তোমার সিমপ্লেক্স এর উদাহরণ, ঠিক আছে? এই বক্সটা করে দেওয়ার দরকার নেই, এটা জাস্ট সুন্দরের জন্য আমি এখানে দিয়েছি, কেমন? এবার আসো তাহলে সিমপ্লেক্স গেল, এবার আসো হাফ ডুপ্লেক্স একটু দেখবো আমরা। হাফ ডুপ্লেক্সটা হচ্ছে অর্ধেক যাবে, তাই না? দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, মানে একদিক থেকে ঠিকঠাক ভাবে যাচ্ছে, অপর দিক থেকে যখন এদিক থেকে যাচ্ছে তখন এদিক থেকে আহ, যেতে পারতেছে না, আবার যখন এদিক থেকে যাবে তখন এদিকে যেতে পারবে না, মানে যে কোনো একদিক থেকে যেতে পারবে, উভয় দিক থেকে যেতে পারবে কিন্তু একই সময় যেতে পারবে না, কেমন? সেটা হচ্ছে তাহলে আমাদের কি হাফ ডুপ্লেক্স। তাহলে হাফ ডুপ্লেক্স কি আমরা বলবো, যদি উৎস থেকে গন্তব্যে উভয় দিক থেকে ডেটা প্রবাহ হয় কিন্তু একই সময়ে হতে পারে না, তাকে হাফ ডুপ্লেক্স বলে, কেমন?
তাহলে ডেটা ট্রান্সমিশন মোডের 2 নম্বর পয়েন্টটা কি ছিল? হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কাকে বলে বলবো? যদি উৎস থেকে গন্তব্যে উভয় দিক থেকে ডেটা প্রবাহ হতে পারে কিন্তু একই সময়ে হতে পারে না, তাকে হাফ ডুপ্লেক্স বলে। কেমন? এরপর হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হচ্ছে কোনো বাধা ছাড়াও উভয় দিক থেকে ডেটা প্রবাহ হতে পারবে, সেটাকে আমরা কি বলবো? ফুল ডুপ্লেক্স বলবো। তার আগে একটা হাফ ডুপ্লেক্স এর উদাহরণটা একটু দিয়ে আসি। এরকম হাফ ডুপ্লেক্স এর উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, পুলিশের ব্যবহৃত ওয়াকি টকি। কেমন? জাস্ট তুমি ওয়াকি টকি লিখে দিলে হবে। কেমন? তাহলে হাফ ডুপ্লেক্স এবং ছবিটা দেওয়ার পর তোমাকে একটু করে লিখতে হবে, সেটা হচ্ছে কি, যদি উৎস থেকে গন্তব্যে উভয় দিক থেকে ডেটা প্রবাহ হতে পারে কিন্তু একই সময় হতে পারে না, তাকে হাফ ডুপ্লেক্স বলে, যেমন ওয়াকি টকি। এরপর হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হচ্ছে কোনো বাধা ছাড়া যদি উভয় দিক থেকে ডেটা প্রবাহ হতে পারে তাকে আমরা ফুল ডুপ্লেক্স বলবো, যেমন মোবাইল ফোন। কেমন? মোবাইল ফোনে কি হয়? উভয় দিক থেকে কোনো বাধা ছাড়া কি করা যায়? কথা বলা যায়। তাহলে এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। কেমন? এবার আসো পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছে এবার। ডেটা ট্রান্সমিশন মোড অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। এবার আসো, ডেটা ট্রান্সমিশন মোড প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার। এগুলো এত বেশি দরকার নেই, তবে একটু একটু দেখে নিতে পারে। একটা হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে দেখতে পাচ্ছ 1 to 1, মানে একটার সাথে একটা। এরপর হচ্ছে ব্রডকাস্ট, একটার সাথে অনেকগুলা। যেমন আমরা টিভি কি করি? একটা টিভি অনেকজনে দেখতে পারি, নিউজ কিন্তু একটাই। কেমন? ওকে। তারপর হচ্ছে মাল্টিকাস্ট, তাও অনেকগুলাই। কেমন? এখান থেকে আমরা যা যা শিখলাম সেগুলো হচ্ছে ডেটা কমিউনিকেশন উপাদান। এগুলো হচ্ছে তোমার বাড়ির কাছে একটু দেখে নিবা। কেমন? ব্যবহার। এবার আসো ডেটা কমিউনিকেশন মাধ্যম, সেটা হতে পারে তার মাধ্যম, হতে পারে তার বিহীন মাধ্যম। কেমন? তাহলে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেগুলো হচ্ছে ডেটা কমিউনিকেশন, তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশন মেথড, এরপর হচ্ছে ডেটা কমিউনিকেশন মোড। আমরা টোটাল 3টে জিনিস পড়েছি। আমি আরো একটু করে ক্লিয়ার করে দিচ্ছি। সেগুলো হচ্ছে, প্রথমে আমরা পড়েছিলাম ডেটা কমিউনিকেশন কাকে বলে। আমি শুরুতে বলছিলাম একটা ফর্মাল আনসার, সেটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। কেমন? আমি একই জিনিসকে বারবার বলার কারণ হচ্ছে যাতে করে মাথায় তোমার খুব ভালো করে সেট হয়। কেমন? তাহলে এরপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড কি? আমি বলছিলাম যে পদ্ধতিতে বা যে হারে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা কি হয়, তোমার আদান প্রদান হয়। কেমন? বা ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল। আমরা সিরিয়ালকে আবার 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, একটা সিনক্রোনাস, একটা আইসোক্রোনাস। কেমন? তাহলে আমরা শুরুতে বলছিলাম প্যারালাল কি? প্যারালাল ছিল হচ্ছে উৎস থেকে গন্তব্যে যদি সমান্তরাল ভাবে ডেটার প্রবাহ হয় বা ট্রান্সমিট হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড বলে। এরপর হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে যদি উৎস থেকে গন্তব্যে একটির পর একটি বিট ট্রান্সমিট হয়। কেমন? এরপর হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে একটির পর একটি বিট না গিয়ে জাস্ট কি যাবে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। যদি উৎস থেকে গন্তব্যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় তাকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস বলবো। এরপর হচ্ছে সিঙ্ক্রোনাস হচ্ছে ব্লক বা প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিট। এরপর হচ্ছে আইসোক্রোনাস হচ্ছে কোনো কিছু মনে না থাকলে জাস্ট লিখে দিবা মাল্টিমিডিয়া ও ভিডিও পাঠানোর জন্য আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহৃত হয়। এটুকু লিখতে পারলে হবে। এরপর হচ্ছে আমাদের আগে ছিল একটা ব্যান্ডউইথ, কি ছিল? আমি ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার বা স্পিডকে ব্যান্ডউইথ বলে, জাস্ট বিপিএস বলি আমরা এটাকে, বিট পার সেকেন্ড। এটা এখানে কেবিপিএস, এমবিপিএস এগুলো একটু মনে রাখবে। এরপর হচ্ছে তোমার যেটা ছিল ডেটা ট্রান্সমিশন মোড, আমি বলছিলাম মোড মানে হচ্ছে দিক, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে যাবে ডেটা। তাহলে উৎস থেকে গন্তব্যে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে শুধু একদিক থেকে যাবে, যেমন রেডিও টিভি। এরপর হচ্ছে হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় দিক থেকে যাবে কিন্তু একই সময় যাবে না, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, যেমন ওয়াকি টকি। এরপর হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সটা হচ্ছে কোনো বাধা ছাড়া উভয় দিক থেকে ডেটা প্রবাহ হতে পারলে সেটাকে আমরা ফুল ডুপ্লেক্স বলবো, যেমন মোবাইল ফোন। এবার আসলে ডেটা কমিউনিকেশন মাধ্যম, আমরা সেগুলো একটু দেখে নিচ্ছি। এখান থেকে আমরা যা যা শিখতে পারবো, এই যে অপটিক্যাল ফাইবার, কোয়েক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, এগুলো সম্পর্কে জানতে পারবো আমরা। প্রথম হচ্ছে এটা কমিউনিকেশন মাধ্যম 2 ধরনের, একটা হচ্ছে তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন। কেমন? তাহলে একটা হচ্ছে তার মাধ্যম। তার মাধ্যম হচ্ছে কেবল তার, টেলিফোন লাইন, ফাইবার অপটিক লাইন ইত্যাদি। তারবিহীন মাধ্যম হচ্ছে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। কেমন? ইত্যাদি। আমরা একটা একটা করে দেখব।
বহুল ব্যবহৃত কেবল হচ্ছে কোয়াক্সিয়াল কেবল বা ডিশের তার, আমরা যেগুলো বলি ডিশ লাইনের জন্য যে তার গুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কোয়াক্সিয়াল কেবল। কেমন? দেখতে পাচ্ছি কোয়াক্সিয়াল কেবলের অনেকগুলো স্তর আছে, সেই স্তরগুলো আসলে আমরা একটু দেখে নিব। এটা হচ্ছে সেন্টার কন্ডাক্টর, এটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি মেইন ডেটাটা যায়। এরপর হচ্ছে ডাই ইলেকট্রিক, এরপর হচ্ছে ফয়েল শিল্ড, এরপর হচ্ছে ব্রাইডেড শিল্ড। ওকে, এরপর হচ্ছে আউটার জ্যাকেট, জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। এগুলো একটু মনে রাখতে পারলে হবে। তবে তোমার ছবিটা আঁকার কোনো দরকার নেই, জাস্ট কোয়েক্সিয়াল কেবল সম্পর্কে তুমি যা পারো লিখবা, আমি একটু একটু করে দেখাবো এখানে কোয়েক্সিয়াল কেবলের, পরে দেখাবো। আগে একটু একটু করে সবগুলো দেখে নিই। প্রথম হচ্ছে টুইস্টেড কোয়েক্সিয়াল কেবল ছিল, এরপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। সেটা কিরকম দেখতে পাচ্ছ, এর জোড়ায় জোড়ায় থাকে। কেমন? এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, পেয়ার মানে হচ্ছে জোড়া, এটা মাথায় রাখবা। কেমন? তাহলে এবার আসো, এখানে কি কি আছে। মেইন হচ্ছে কন্ডাক্টরটা কোথায়, এখানে, যেটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আমাদের মেইন ডেটাটা যাবে। এরপর হচ্ছে ইনসুলেটর আছে, কেবল জ্যাকেট আছে। ওকে, এরপর হচ্ছে ফাইবার অপটিক কেবল, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইবার অপটিক কেবলটা দেখতে পাচ্ছ, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, তিনটা অংশ থাকে, আমরা একটু দেখবো পরে। এবার আসো, কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট 200 এমবিপিএস পর্যন্ত হতে পারে এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। কোএক্সিয়াল কেবল প্রধানত দুই প্রকার, যেমন থিন নেট এবং থিক নেট। আমরা একটু একটু করে দেখব। প্রথমটা হচ্ছে থিন নেট, থিন নেটটা কিরকম, এই যে এরকম। তারপরটা হচ্ছে থিক নেট, থিক নেটটা কিরকম, তাও এরকম। কেমন? এবার আসো তাহলে কোএক্সিয়াল কেবলের সুবিধা। সুবিধা আমরা জাস্ট দুই একটা মনে রাখতে পারলে হবে। আমি এখানে কয়েকটা সুবিধা তোমাকে দেখাচ্ছি। ওকে, তোমার যে কয়টা ভালো হবে, সহজ মনে হবে, সে কয়টা লিখে নিবা। দুইটা, তিনটা, চারটা মনে রাখতে পারলে হবে। কোএক্সিয়াল কেবলের অসুবিধাও আছে, সে অসুবিধাগুলো হচ্ছে দেখো, জাস্ট দুই একটা মনে রাখতে পারলে হবে। এবার আসো, কোএক্সিয়াল কেবল গেল, এবার আসো টুইস্টেড পেয়ার কেবল। এই কেবলের ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ 5 মেগাহার্টজ, এর ব্যান্ডউইথ 10 এমবিপিএস থেকে 1 এমবিপিএস জিবিপিএস। টুইস্টেড পেয়ার কেবল দু প্রকার, আমরা তার আগে এটা আরো একটু দেখে নিচ্ছি। এখানে হচ্ছে লস অত্যন্ত বেশি, এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 5 মেগাহার্টজ, ব্যান্ডউইথ হচ্ছে 10 এমবিপিএস থেকে শুরু এবং 1 জিবিপিএস পর্যন্ত হতে পারে। টুইস্টেড পেয়ার কেবল প্রধানত দুই প্রকার, এক হচ্ছে আবরণহীন টুইস্টেড পেয়ার, এই যে দেখতে পাচ্ছি এরকম, বা এটাকে আমরা ইউটিপি বলবো। ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। ওকে, আরেকটা হচ্ছে তাহলে কি আবরণযুক্ত টুইস্টেড পেয়ার বা এসটিপি। এসটিপি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। ওকে, এই দেখতে পাচ্ছি এটা এরকম। কেমন? আমি ছবি দিয়েছি এখানে যাতে করে তোমার বুঝতে সহজ মনে হয়। কেমন? এবার একটু একটু করে আমরা দেখব টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা। কম দূরত্বে যোগাযোগ, আমি জাস্ট না পড়ে তোমাকে দেখাচ্ছি, তুমি জাস্ট যে কয়েকটা মনে হবে, যে কয়টা তোমার মাথায় থাকবে সে কয়টা লিখে নাও। ঠিক আছে? অসুবিধা হচ্ছে দেখো, জাস্ট দুইটা মনে রাখতে পারলে হবে। ঠিক আছে, বা তিনটা মনে রাখতে পারলে তো ভালোই, আমি মিনিমাম তিনটা ইউজ করেছি। এবার আসো ফাইবার অপটিক কেবল, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফাইবার অপটিক কেবলটা হচ্ছে আমরা জাস্ট আলোর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের ডেটাগুলো পাঠাবো। কেমন? এই যে আমাদের যেটাকে আমরা বলবো কোরের মাধ্যমে আমরা কি করবো, আমাদের ডেটাগুলো পাঠাবো। আমরা ফর্মাল আনসার পরবর্তীতে দেব, আমরা আগে একটু দেখে নিচ্ছি। ফাইবার অপটিক কেবল হলো আলোক রশ্মি পরিবাহী স্বচ্ছ তার, যা সিলিকা ও মাল্টি কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি। এটি 1 জিবিপিএস বা তার বেশি রেটে ডেটা পাঠাতে পারে। কেমন? তাহলে আমরা একটা ফর্মাল আনসার দেখব পরবর্তীতে, আগে একটু দেখে নিচ্ছি। তিনটা স্তর থাকে, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং, একটা হচ্ছে জ্যাকেট। আর জাস্ট তিনটা স্তর মনে রাখতে পারলে হবে, কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। অর্থাৎ এটা হচ্ছে কোর, এটা হচ্ছে ক্ল্যাডিং, এটা হচ্ছে জ্যাকেট। এগুলো মনে রাখতে না পারলেও অসুবিধা নেই, আমরা একটু দেখবো পরবর্তীতে এগুলা। এখানে ফাইবার অপটিক কেবলকে আরো অনেক ভাবে ভাগ করা হয়, জাস্ট দরকার নেই, তবে একটু দেখলে দেখে নিতে পারো, অসুবিধা নেই। কোনটায় কি ভাগ করা হয়, কিসের উপর কাকে ভিত্তি করে কত ভাগ করা হয়, সেগুলো একটু দিয়েছি আমি এখানে, সুবিধা আছে।
জাস্ট দুই একটা সুবিধা তুমি নিয়ে নিতে পারলে হবে। অসুবিধাও আছে, অসুবিধা জাস্ট দুই তিনটা মনে রাখতে পারলে হবে। আমি জাস্ট তিনটা ইউজ করেছি। ওকে, একটা চার্ট, আমি চার্টটা দেখানোর আগে আমি ফাইবার অপটিক কেবলের ফর্মাল সংজ্ঞাটা আমি একটু বলে দিচ্ছি একদম সহজ করে। সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার হলো স্বচ্ছ সূক্ষ্ম কাচের তন্তুর ন্যায় যা আলো নিবন্ধকরণ, আবদ্ধকরণ এবং পরিবহনে সক্ষম। অথবা আলোর অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে, এত কিছু না বলে তুমি জাস্ট আরো সহজ করে দিচ্ছি তোমাকে, সেটি হচ্ছে তুমি জাস্ট এভাবে দিবা অপটিক্যাল ফাইবার সম্পর্কে যদি আসে তুমি জাস্ট ছবি এঁকে জাস্ট কোল ক্ল্যাডিং এবং জ্যাকেটটা বুঝিয়ে দিবা। এবং যদি বেশি নাম্বারের জন্য আসে আর কি, তাহলে তুমি কি করবা, ছবিটা এঁকে দিয়ে জাস্ট ফর্মাল আনসারটা দিয়ে দিবা এরকম। এরপর হচ্ছে সুবিধা অসুবিধাটাও দিয়ে দিতে পারো, যেহেতু যদি নাম্বার বেশির জন্য আসে। আর দুই নাম্বারের জন্য আসলে জাস্ট ছবিটা দিবা এবং অপটিক্যাল ফাইবার কাকে বলে সেটা দিয়ে দিবা, কেমন? তাহলে অপটিক্যাল ফাইবার কাকে বলে? অপটিক্যাল ফাইবার হলো স্বচ্ছ বা সূক্ষ্ম কাচের তন্তু নিয়ে যা আলো নিবন্ধকরণ, আবদ্ধকরণ এবং পরিবহনে সক্ষম। জাস্ট এটুকু দিতে পারলে হবে। তাহলে আমি আরো একবার বলি, অপটিক্যাল ফাইবার হলো স্বচ্ছ বা সূক্ষ্ম কাচের তন্তু নিয়ে যা আলো নিবন্ধকরণ, আবদ্ধকরণ এবং পরিবহনে সক্ষম। জাস্ট এইটুকু দিতে পারলে হবে। সুবিধা অসুবিধাটাও একটু দিয়ে দিবা, কেমন? বিভিন্ন ধরনের কেবলের তুলনামূলক বিবরণ, এই বিবরণটা একটু দেখে নিতে পারো। দেখতে না পারলে কোনো অসুবিধা নেই, জাস্ট এখানে যেটা আম, আহ, কেবলের ধরন কোনটা, ইউটিপি, এসটিপি, শিল্ডেড, আনশিল্ডেড, এগুলো আমি বলছিলাম, তিন নেট, তিন নেট, ফাইবার অপটিক, কোনটার দাম কেমন, তারপর হচ্ছে ব্যবহারের ধরন, এগুলো একটু দেখে নিলে নিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এবার আসো ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম। আমরা এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে আসলে কি, ওয়্যারলেস বা তার মাধ্যম, কেমন? বা কেবল বলতে পারি আমরা। এবার আসো ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম। ওয়্যারলেস শব্দের অর্থ হলো তারবিহীন বা তারহীন, কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান তথা, আমি আবার বলি, কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক, আমরা এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে ওয়্যার যুক্ত, আর এখন আমরা পড়তে যাচ্ছি ওয়্যারলেস, কেমন? তাহলে ওয়্যারলেস শব্দের অর্থ হলো তারবিহীন বা তারহীন, কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতি হলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, কেমন? আমরা একটু দেখে নিচ্ছি, একটু ছবির মাধ্যমে দেখবো, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। বিভিন্ন ধরনের ওয়্যারলেস ডিভাইস আমি দেখাচ্ছি এখানে। তাহলে এবার আসো ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া। প্রথম হচ্ছে রেডিও ওয়েভ, 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলি, একে বলা হয় রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ হলো এক ধরনের ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট করে থাকে। তাহলে রেডিও ওয়েভ বলতে আমরা কি বুঝি? 10 কিলো হার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কেমন? জাস্ট এইটুকু মনে রাখতে পারলে হবে। রেডিও ওয়েভ বলতে আমরা কি বুঝি? 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কেমন? ওকে, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড পরে দেখবো। মাইক্রোওয়েভটা হচ্ছে, দেখো ছবিটাও দেখাচ্ছি। মাইক্রোওয়েভ হলো হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ। জাস্ট তুমি কি বলবা দেখো, মাইক্রোওয়েভ হলো হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ, 1 গিগাহার্টজ বা তার বেশি ফ্রিকোয়েন্সি পাঠানো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। জাস্ট এইটুকু বলতে পারলে হবে। এটি কোথায় ব্যবহৃত হচ্ছে দেখো, দূরপাল্লায় ডেটা ট্রান্সমিশন। মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। এমসিকিউ তে আসে, উম, অত্যন্ত দূরে তোমার ডেটা ট্রান্সমিশনে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়, তুমি কি বলবা? মাইক্রোওয়েভ, কেমন? তাহলে আমি আরো একবার বলে নিচ্ছি, মাইক্রোওয়েভ বলতে কি বুঝি। তুমি জাস্ট মাইক্রোওয়েভ আরো একটু কমিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 1 গিগাহার্টজ বা তার বেশি ফ্রিকোয়েন্সি পাঠানো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। জাস্ট এই লাইনটা লিখে দিতে পারলেও হবে, কেমন? ইনফ্রারেড, তার আগে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, অনেক ধরনের মাইক্রোওয়েভ আছে, জাস্ট দরকার নেই। স্যাটেলাইট মাইক্রোওয়েভ, ওকে, স্যাটেলাইটের ব্যবহার, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের সুবিধা, জাস্ট কয়েকটা দেখে নিতে পারো।
স্যাটেলাইট ও টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের পার্থক্য একটু দেখে নিলে নিতে পারো। এবার আসি ইনফ্রারেড। ওকে, ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি সীমা টেরাহার্টজ হয়ে থাকে। কেমন? তাহলে ইনফ্রারেড কি? ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি সীমা টেরা টেরাহার্টজ হয়ে থাকে। কেমন? খুবই কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশন ইনফ্রারেড ব্যবহার করা হয়। জাস্ট এইভাবে মনে রাখতে পারলে হবে। কেমন? এত বেশি দরকার নেই, জাস্ট একটু একটু মনে রাখতে পারলেই হবে। এবার সব বাড়ির কাজ, কোএক্সিল কেবলের সুবিধা অসুবিধা, টেস্টের ব্রেক কেমন একটু দেখে নাও। প্র্যাকটিস করার জন্য আসলে এই কোয়েশ্চেনগুলো একটু দিয়েছি, বাড়িতে করে আনতে হবে না, জাস্ট ফর্মাল আর কি। কেমন? একটু করবা বাসায়। এতক্ষণ ধরে আমি যা বকবক করলাম সেগুলো হচ্ছে আসলে এগুলাই, একটু দেখে নিবা। এবার আসো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এখান থেকে আমরা যা যা দেখতে পাবো সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়। খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস আসলে। ওয়্যারলেস প্যান, ওয়্যারলেস ম্যান, হ্যাঁ, ওয়ান, ল্যান, এই সমস্ত এগুলা। তাহলে প্রথমে হচ্ছে ওয়্যারলেস প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কেমন? আমরা সেগুলো আসলে পরে দেখবো। একটু একটু করে প্রথমে একটু দেখিয়ে নিচ্ছি। ওয়্যারলেস ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে আমরা বলি, কোনটা কি ধরনের আসলে সেগুলো একটু ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ওয়্যারলেস ম্যান, তারপর হচ্ছে ওয়্যারলেস ওয়ান, হচ্ছে ব্লুটুথ। ওকে, এবার আসি তাহলে। ব্লুটুথ হচ্ছে দেখো স্বল্প দূরত্বের 10 মিটারের কাছাকাছি, অর্থাৎ স্বল্প দূরত্বের ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি হচ্ছে তাহলে ব্লুটুথ। এটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে। ব্লুটুথে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে, এটা একটু মাথায় রাখবা। ব্লুটুথ কি তাহলে? ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের 10 মিটারের কাছাকাছি বেতর ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। তাহলে এই ব্লুটুথটা হচ্ছে এটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওকে, প্রোটোকল যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে। এবার আসো ব্লুটুথের বৈশিষ্ট্য, জাস্ট দুই একটা বৈশিষ্ট্য মনে রাখতে পারলে হবে। ব্যবহার, কোথায় কোথায় ব্লুটুথ ব্যবহার হচ্ছে দেখো, আর ব্লুটুথ কত ধরনের হতে পারে। মোবাইল থেকে কোথায়, তারপর হচ্ছে আমরা কানের মধ্যে লাগিয়ে যে ধরনের ব্লুটুথ ইউজ করি সেটাও। ওয়াইফাই, কম্পিউটার, ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে ইন্টারনেট সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো ওয়াইফাই। জাস্ট খুবই সুন্দর একটা সংজ্ঞা আসলে, এটা দিয়ে দিবা এটা। কেমন? ছবি আঁকার কোনো দরকার নেই আমার। কেমন? ওয়াইফাই বৈশিষ্ট্যটা দিয়ে দিতে পারো দুই একটা, যদি নাম্বার বেশির জন্য আসে, আর এক নাম্বারের জন্য আসলে যে সংজ্ঞাটা দিবা। কেমন? ওয়াইফাই বৈশিষ্ট্য, আসলে আমি বৈশিষ্ট্যগুলো একটাও পড়ে শোনাইনি আসলে। যেহেতু তুমি পড়তে পারো সেই জন্য আসলে তোমাকে আশা করছি বোঝানোর দরকার নেই, সেই জন্য তুমি জাস্ট দুই একটা নিয়ে নিতে পারলে হবে। কেমন? অসুবিধাও আছে আসলে, দেখো। ডেটা স্থানান্তর বেশ ধীরগতি সম্পন্ন। কখন হয় আসলে? যখন কভারেজ পাওয়া কঠিন। হ্যাঁ, একটু নিতে পারো। ওয়াইফাই এর ব্যবহার একটু দেখে নিতে পারো। ওয়াইফাই হটস্পট, এটা অনেকেই করে থাকে এখন। ওয়াইফাই হটস্পট হলো অ্যাক্সেসেবল ওয়্যারলেস নেটওয়ার্কের সাপোর্ট সমৃদ্ধ কোনো একটি এলাকা যেখান থেকে সংশ্লিষ্ট ডিভাইসের সাহায্যে খুব সহজে ইন্টারনেট অ্যাক্সেস বা ব্যবহার করা যায়। ওয়াইফাই হটস্পট, জাস্ট এইটুকু লিখতে পারলে হবে। জাস্ট দুইটা লাইন সংজ্ঞাটা দিয়ে দিতে পারলে হবে। হটস্পট, কেমন? এবার আসো ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস।
ওয়াইম্যাক্স হলো ওয়াইম্যাক্স এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স প্রযুক্তি হলো বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, যা তারবিহীন অবস্থায় 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে। জাস্ট একটু একটু করে লিখলে হবে, এত বেশি দরকার নেই এটা। ওয়াইম্যাক্স এর নেটওয়ার্কের বৈশিষ্ট্য: বেস স্টেশন, ওয়াইম্যাক্স টাওয়ার, কোথায় কোথায় কি হয় দেখো একটু। ওয়াইম্যাক্স রিসিভার, ওয়াইম্যাক্স এর সুবিধা, ওয়াইম্যাক্স এর অসুবিধা, জাস্ট দুই একটা নিতে পারলে হবে। এবার আসো ওয়াইফাই ও ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য। এটি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস আসলে, এবং খুব সহজ গুলাই আমি এখানে নিয়েছি এবং খুব স্মার্ট গুলাই নিয়েছি। যে কয়টা তুমি 4টা নিতে পারলে হবে, বিশেষ করে পার্থক্য যেহেতু 2 নম্বরের জন্য প্রায় সময় আসে, 4টা নিতে পারলে হবে অথবা 3টা নিতে পারলে হবে। তবে তুমি ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর এই যে স্ট্যান্ডার্ডটা দিয়ে দিতে পারো। একটা হচ্ছে 11, একটা হচ্ছে 16। জাস্ট এখানে পার্থক্য। IEEE 802.16 কেমন, আর এটা হচ্ছে IEEE 802.1 স্ট্যান্ডার্ড। কেমন, গতি কম, এটা হচ্ছে গতি দ্রুত ওয়াইম্যাক্স। ওকে, যেটা হচ্ছে 10 থেকে 50, আর এটা হচ্ছে কি 75 থেকে 1 Gbps পর্যন্ত। কেমন, ওয়াইফাই নেটওয়ার্ক খরচ কম, ওয়াইম্যাক্স এর খরচ যেহেতু বেশি, খরচও একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। জাস্ট তুমি যে কয়টা নিতে পারো নিয়ে নিও। কেমন, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য এখান থেকে বাইরের কাজ হতে পারে এগুলা। কেমন, এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করতে পারো। এবার আসো মোবাইল যোগাযোগ, মোবাইল কমিউনিকেশন গুলো আমরা একটু দেখে নিচ্ছি, চলো। খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। এখানে কি ধরনের ফোন আসলে দেখবো, 1G 2G সেগুলো আর কি। কেমন, এবার আসো মোবাইল যোগাযোগ বলতে আমরা কি বুঝি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের উৎকর্ষতার ফসল হলো মোবাইল কমিউনিকেশন। কেবল কেবল বানানটা একটু দেখে নিবে। কেবল ছাড়াই যোগাযোগ করা নেটওয়ার্ক হলো মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগ প্রযুক্তি হলো জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এবং সিডিএম, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কেমন, তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের উৎকর্ষতার ফসল হলো তাহলে কি মোবাইল কমিউনিকেশন। জাস্ট এটাই আমাদের মোবাইল কমিউনিকেশন। কেবল ছাড়া যোগাযোগ করা নেটওয়ার্ক হলো মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগ প্রযুক্তি হচ্ছে জিএসএম এবং সিডিএমএ, এটা একটু মাথায় রাখবা। সিডিএম এটা হচ্ছে বাংলাদেশের টেলিটক কোম্পানি প্রথমে ইউজ করেছিল, এটা একটু মাথায় রাখবা, এমসিকিউতে আসে প্রায় সময়। তাহলে সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, পূর্ণরূপটাও দরকার। এরপর হচ্ছে জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা একটু দরকার। এগুলো হচ্ছে মোবাইল ফোনের তোমার কি মোবাইল ফোনের যোগাযোগ প্রযুক্তি। কেমন, জিএসএম এবং সিডিএম, আরো আছে এফডিএমএ টিডিএমএ, সেগুলো আমরা একটু দেখবো আস্তে আস্তে। এরপর আসো সেলুলার ফোন। সেলুলার ফোন এক বিশেষ ধরনের ফোন যা ওই সেলের আওতায় স্থাপিত ট্রান্সমিটারের সাথে যোগাযোগ রক্ষা করে। এই যে দেখো, এটার সাথে এটা যোগাযোগ রক্ষা করছে। তাহলে সেলুলার ফোন হচ্ছে ওই ফোনগুলাই যেগুলো হচ্ছে একটা ট্রান্সমিটারের সাথে যোগাযোগ রক্ষা করবে। জাস্ট এইটুকুই। ওকে, আসলে সেলুলার ফোন কাকে বলে এভাবে আসবে না কখনো, জাস্ট একটু জানার জন্য আসলে এগুলো একটু ইলাবোরেটলি দেখানো। আসলে এখানে আমি অনেক অপ্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি, কারণ যাতে করে তোমার জিনিসটা এলাবোরেটলি জানা হয়ে যায় এবং তোমার মেইন পয়েন্ট কোনগুলো সেগুলো একটু জানা হয়ে যায়। কেমন, এবার আসলে সিম কার্ড, জিএসএম। আমি একটু আগে বলছিলাম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, অর্থাৎ মোবাইল ফোনগুলোর মধ্যে একটি ক্ষুদ্র মাইক্রোচিপের প্রয়োজন পড়ে, যেটিকে আমরা সিম কার্ড বলি। এই যে মাইক্রোচিপ দেখতে পাচ্ছ, এই চিপটা। ওকে, তাহলে এবার আসো, সিম মানে হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। কেমন, তাহলে আমি আবার বলি, জিএসএম অর্থাৎ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম মোবাইল ফোনগুলোর জন্য একটি ক্ষুদ্র মাইক্রোচিপের প্রয়োজন পড়ে, যেটিকে আমরা সিম কার্ড বলি। কেমন, সিমের অভ্যন্তরে সুরক্ষিত হয়ে সার্ভিস সাবস্ক্রাইবার কি, ওকে, আইএমএসআই যেটাকে আমরা বলি, সংরক্ষিত থাকে, যা উক্ত মোবাইল ফোনের ব্যবহারকারীকে শনাক্ত করতে পারে। কিভাবে শনাক্ত করবে, এই যে
সিম কার্ডের মাধ্যমে, যে সিম কার্ডের ভিতরে থাকবে কি সার্ভিস সাবস্ক্রাইবার কি, কেমন? আচ্ছা, তাহলে এবার আসো সিম সম্পর্কে আমরা মোটামুটি এখান থেকে জানলাম সিমের পণ্যরূপ এবং সিম কিভাবে, এগুলো হচ্ছে ক্ষুদ্র মাইক্রো চিপ, ওকে, যেগুলো আমাদের মোবাইল ফোনের মধ্যে বা বিভিন্ন ডিভাইসের ভিতরে আমরা কি করতে পারি, এগুলো ইউজ করতে পারি। সেলুলার ফোনের প্রকারভেদ, গঠনগত দিক থেকে সেলুলার সেল ফোনগুলোকে সাধারণত নিম্নোক্তভাবে ভাগ করা যায়। আমরা শুরুতে যে ধরনের ফোন দেখেছিলাম, পরবর্তী যা যা দেখেছিলাম সেগুলো একটু আসলে এখানে দেখব। প্রথমটা হচ্ছে বেসিক ফোন, এগুলোকে আমরা বলি বেসিক ফোন। এরপর হচ্ছে ক্যামেরা ফোন, যেগুলো দিয়ে ভিডিও করা যায়, ছবি তোলা যায়। এরপর হচ্ছে মিউজিক MP3 ফোন এগুলা। এরপর হচ্ছে ভিডিও ফোন। এরপর আমরা এখন যেখানে আছি এগুলো হচ্ছে স্মার্টফোন, ওকে। স্মার্টফোন বলতে আমরা এগুলোকে বলি, একটা হচ্ছে পিডিএফ ফোন, এটা হচ্ছে ল্যাপটপের মতো টাচ স্ক্রিনও কাজ করে। পিডিএফ ফোনের সুবিধা জাস্ট দরকার নেই, তবে একটু একটু দেখে নাও। তারপর মোবাইল ফোনের বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিতে পারো। মোবাইল ফোনের সুবিধা, এরপর হচ্ছে জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড। একটু দেখে নিতে পারো। জিএসএম টিডিএম এ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ব্যবহার করে যেসব মোবাইল ফোন সার্ভিস দিয়ে থাকে সেগুলো হচ্ছে দেখো, এসএমএস, কলার আইডি, কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং কল বেরিং, ইনকামিং কল বেরিং, ওকে, যে সমস্ত সার্ভিস দিচ্ছে আমাদের জিএসএম টিডিএম এ এগুলো আর কি, যেমন এগুলো কি করে আমাদের এই সমস্ত কাজগুলো করার সুযোগ করে দিয়েছে। যে কয়টা পয়েন্ট মনে থাকে, ওকে, এগুলো বৈশিষ্ট্য। জিএসএম এর সুবিধাও আছে অনেক, অসুবিধা তো থাকবে, কোনো একটা জিনিসের সুবিধা থাকলে অসুবিধা অবশ্যই থাকবে, কেমন? এবার সিডিএম এ টাইম কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, তাহলে সিডিএম এর 15 হলো কি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কেমন? বাংলায় লিখবা না কখনোই, ইংলিশে লিখবা, আমি ব্র্যাকেটের ভিতরে এটা লিখে নিয়েছি। সিডিএম এ প্রযুক্ত ভয়েস এবং ডেটা অ্যাপ্লিকেশন অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়, জাস্ট এটা না লিখলেও কোনো অসুবিধা নেই, সিডিএম এর 15টা জানলে হবে। সিডিএম এর বৈশিষ্ট্য হচ্ছে দেখেন, দেখে নাও, দুই একটা নিতে পারলে হবে। সিডিএম এর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, কেমন? জিএসএম ও সিডিএম এর মধ্যে পার্থক্য এত বেশি দরকার নেই, তবে একটু দেখলে দেখতে পারো, কেমন? রোয়ামিং দেখো, রোয়ামিং জিনিসটা কি আসলে? যে মোবাইল ফোনটি ব্যবহার করা হচ্ছে সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোয়ামিং বলা হয়, জাস্ট এইটুকু লিখতে পারলাম। যেমন ইন্টারন্যাশনাল রোয়ামিং সার্ভিসের মাধ্যমে বিদেশে গিয়ে বিদেশি অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে নিজের মোবাইল নাম্বার, মোবাইল ফোন নাম্বার ও হ্যান্ডসেট ব্যবহার করা যায়, কেমন? তাহলে রোয়ামিং জিনিসটা বুঝতে পেরেছো আশা করি। যে মোবাইল ফোনটি ব্যবহার করা হচ্ছে সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও তুমি কি করবা, অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোয়ামিং বলা হচ্ছে, কেমন? মোবাইল ফোনের প্রজন্ম, এটি আসলে প্রায় সময় এমসিকিউতে এসে থাকে। তাহলে আমরা বর্তমানে আমরা 4G তে আছি না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিচ্ছি 1G 2G কোনগুলো আসলে। প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশন 1G বলি, দ্বিতীয় প্রজন্ম 2G 3G, আর এখন হচ্ছে 4G। কত সাল থেকে কত সাল 1G, কত সাল থেকে কত সাল 2G আমরা একটু দেখবো। আর বর্তমানে 2009 থেকে মেবি এখন পর্যন্ত 4G তে আছে আমরা একটু দেখবো। আমরা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি প্রথম প্রজন্ম বা 1G, যেগুলোকে আমরা বলবো সেলুলার নেটওয়ার্ক। 1979 থেকে 1990 পর্যন্ত আমরা প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ছিলাম, এই ফোনগুলো হচ্ছে আসলে 1G,
ওকে, খুব সুন্দর সুন্দর ফোন, তাই না? ওকে, এরপর এমবিপিএস, এগুলোকে আমরা এমপিএস উদাহরণ, মানে হচ্ছে অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, এগুলো ছিল উদাহরণ। আমরা আসলে 2G তে যাই, বৈশিষ্ট্য লাগবে না আসলে, যদি পড়তে চাও তো ভালোই, অসুবিধা নেই। আর হচ্ছে ডিজিটাল এমপিএস, যেটা ছিল 2G আমরা যেটাকে বলি, এটা হচ্ছে 1991 থেকে 2000 সাল পর্যন্ত এই ধরনের ফোন আমরা দেখেছিলাম, তাই না? এগুলো হচ্ছে 2G। এবার আসলে 3G গুলা দেখবো। 3Gর সাথে মোটামুটি আমরা খুবই পরিচিত, বৈশিষ্ট্য লাগবে না, জাস্ট চাইলে দুই একটা নিতে পারো, অসুবিধা নেই। 3G তে যাচ্ছি। 3G মোটামুটি আমাদের পরিচিত, তাই না? 3G 2001 থেকে 2008 পর্যন্ত, কেমন? এবার হচ্ছে 4G 2009 থেকে বর্তমান পর্যন্ত, তাই না? আমরা 4G তে আছি। সুবিধা অসুবিধা নিলে নিতে পারো, অসুবিধা নেই। 4G 2009 থেকে বর্তমান, হ্যাঁ, 4G ওয়াইম্যাক্স, উদাহরণ হচ্ছে কি ওয়াইম্যাক্স 2, কেমন? অবশ্য মোবাইলে ইন্টারনেট, মোবাইল ফোনের মাধ্যমে আমরা খুবই ইন্টারনেট সুবিধা পাই, তাই না? ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। একটু দেখে নিচ্ছি এই থিওরিটিক্যাল পড়াগুলো আসলে। মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা একটু দেখে নিতে পারো। জিপিআরএস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, বা জিপিআরএস, কেমন? তাহলে আসো এবার জিপিআরএস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস বা জিপিআরএস হলো একটি প্যাকেট ওরিয়েন্টেড মোবাইল ডেটা সার্ভিস যা সাধারণত 2G সেলুলার মোবাইল কমিউনিকেশন সিস্টেমে ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়। জিপিআরএস যেটি আগে ইউজ হতো না, তাই না? জিপিআরএস যেটা কোথায় ইউজ হতো, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস। জিপিআরএস এর সুবিধা একটু দেখে নিতে পারো। জিপিআরএস এর অসুবিধা এবং সীমাবদ্ধতাও আছে। ইডিজিই, জিপিআরএস এর চাইতে উন্নত মোবাইল ফোন প্রযুক্তি হলো ইডিজিই, এর পুনরূপ হলো এনহেন্সড ডেটা রেটস ফর জিএসএম ইভ্যালুয়েশন। বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিতে পারো, ইডিজি এর সুবিধাও দেখে নিতে পারো। ওকে, এগুলো হচ্ছে তোমার কাজ, একটু দেখতে পারো। অবশ্য কম্পিউটার নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসলে, এই টপিকটি আমাদের লাগবে। তাহলে কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আমরা পড়াশোনা করব। একটা কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারের নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থাকে আসলে আমরা কি বলবো, আর এখানে আমরা আসলে টপোলজি নিয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা করব একটু পর। তাহলে এবার আসলে নেটওয়ার্কের ধারণা। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসংযুক্ততা কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস যারা খুব সহজে তথ্য বিনিময় এবং রিসোর্স শেয়ার করতে পারে। কেমন? কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার এবং উদ্দেশ্য: তথ্য বিনিময় করব, হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং করব, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং করব, তথ্য সংরক্ষণ করব, তথ্য সুরক্ষা দিব এবং মেসেজ আদান প্রদান করব। কেমন? এবার আসো কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের সুবিধা, জাস্ট কয়েকটা সুবিধা নিলে নিতে পারো। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ, আসলে এখানে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদটা আসলে আমি শুরুর দিকে একটু করে এসেছিল, কিন্তু আমি এটা ইলাবোরেটলি আলোচনা করিনি কারণ এখানে করব বলে। এবার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ, একটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়েন, একটু মাথায় রাখবা। একটা হচ্ছে প্যান, একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান, একটা হচ্ছে ওয়েন। কেমন? তাহলে প্রথমটা হচ্ছে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এরপর হচ্ছে ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এরপর হচ্ছে ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এরপর হচ্ছে ওয়েন মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কোনটার কাজ কি, কোনটা কোথায় ব্যবহৃত হয় আমরা একটু দেখব। প্রথমে হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এর বৈশিষ্ট্য দেখব, জাস্ট তিনটা বৈশিষ্ট্য নিতে পারলে হবে। এরপর হচ্ছে ল্যান এর বৈশিষ্ট্য দেখো, জাস্ট তিনটা বৈশিষ্ট্য নিবা, আমি চারটা দিয়েছি, তিনটা নিবা, একটা বাদ দিবা, অসুবিধা নেই। এবার হচ্ছে ম্যান, ম্যান হচ্ছে দেখো, আচ্ছা ল্যান এবং ম্যানের মধ্যে পার্থক্যটা একটু দেখে নাও, আমরা পরে দেখাচ্ছি। এইটা ম্যানের বৈশিষ্ট্য পরে দেখাচ্ছি, ল্যান এবং ম্যানের মধ্যে পার্থক্যটা একটু দেখে নাও।
খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, এবং সহজগুলো এখানে নিয়েছি এবং খুব দরকারগুলো নিয়েছি, একটু দেখে নিতে পারো। এবার হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নাও। ল্যান এবং ওয়ান এর মধ্যে পার্থক্য একটু দেখে নিতে পারো। আচ্ছা, আর লাগবে না বিদায়, আমি আর বাকিগুলো আলোচনা করিনি, আসলে দরকার নেই, ঠিক আছে। এবার আসলে নিয়ন্ত্রণ কাঠামো বা সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে নেটওয়ার্কের প্রকারভেদ। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার। এরপর হচ্ছে পেয়ার টু পেয়ার। এরপর হচ্ছে মিশ্র বা হাইব্রিড। এরপর হচ্ছে দেখো, আমরা এগুলো আর একটু করে ইলাবোরেটলি দেখবো পরবর্তীতে, আর দেখতে না পারলেও কোনো অসুবিধা নেই, আসলে এগুলো এত বেশি দরকার নেই, কেমন। এরপর আসলে নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান বা নেটওয়ার্ক স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে আমরা এনআইসি কার্ড বলি। এনআইসি মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য প্রয়োজনীয় বর্তনীকে যে কার্ডের উপর সজ্জিত করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে, কেমন। তাহলে এনআইসি, এনআইসি হচ্ছে কি, তাহলে এনআইসি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তাহলে মডেম, মডেম হচ্ছে দেখতে পাচ্ছ মডুলেশন শব্দের এমও এবং ডিমডুলেশন শব্দের ড্যাম নিয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে। নেটওয়ার্কিং এ তথ্যাবলী আদান প্রদানের ক্ষেত্রে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, অবশ্য তাহলে ইন্টারনাল মডেম, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে কি এক্সটার্নাল, কেমন। ইন্টারনালটা একটু দেখে নিচ্ছি। ইন্টারনাল মডেম মূলত একটি কার্ড বিশেষ, এই কার্ড পিসি মাদারবোর্ডে এক্সপানশন স্লটে লাগানো থাকে, কেমন, ইন্টারনাল মডেমটা। আরেকটা হচ্ছে এক্সটার্নাল মডেম, যেটা আমরা ইচ্ছে করলে লাগাতে পারি, এটাই, কেমন। তাহলে যে মডেম কেবলের সাহায্যে কম্পিউটারের কমিউনিকেশন পোর্টের সাথে বাইরের দিক থেকে সংযুক্ত করা হয় তাকে এক্সটার্নাল মডেম বলে। মডেমের কাজ একটু দেখলে দেখে নিতে পারো। এবার হাব কি, দুই এর অধিক পোর্টযুক্ত রিপিটারকে হাব বলে, কেমন। হাব হলো নেটওয়ার্কের ডিভাইসসমূহের মধ্যে একটি সাধারণ কানেকশন পয়েন্ট। ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণভাবে হাব ব্যবহৃত হয়, কেমন। তাহলে হাব হলো কি, তুমি যদি ফর্মাল আনসার দিতে চাও খুব সহজ করে, সেটি হচ্ছে দুই এর অধিক পোর্টযুক্ত রিপিটারকে হাব বলে। আমরা রিপিটারটা পরে দেখবো জাস্ট, অথবা তুমি এটা দিতে পারো, হাব হলো নেটওয়ার্কের ডিভাইস সমূহের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট, জাস্ট এটুকু লিখতে পারলো। অথবা ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় সেটি হলো হাব, অথবা দুই এর অধিক পোর্টযুক্ত রিপিটারকে হাব বলে। তোমার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিতে পারো। হাবের সুবিধা, দাম কম, এ দেখতে পাচ্ছ জাস্ট দুইটা। অসুবিধা একটু দেখে নিতে পারো। সুইচ, আচ্ছা, সুইচ হচ্ছে দেখো, তুমি যে সুইচের সংজ্ঞাটা এভাবে দিতে পারে, এক ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে। ওকে, তাহলে সুইচ হলো এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা যা কি করে মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করবে। অথবা তুমি যদি ফর্মাল আনসার দিতে চাও, সেটা হচ্ছে সুইচ হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সুইচ হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা নেটওয়ার্কের ডেটাকে বিভক্ত করে বিভিন্ন ডিভাইসে না পাঠিয়ে নির্দিষ্ট ডিভাইসে পাঠিয়ে দেয়। এভাবেও দিতে পারো, অথবা তুমি এখানে যে সংখ্যাটা আমি ইউজ করেছি এটাও দিতে পারো। সুইচের সুবিধা, সুইচের অসুবিধা। রাউটার, যে ডিভাইস বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে তাকে রাউটার বলে। খুব সহজ এবং ফর্মাল আনসার হচ্ছে সেটি দিতে পারে ইচ্ছা করলে। অথবা এটি একটি বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডেটা আদান প্রদানের ব্যবস্থা করে। তুমি এটাও দিতে পারো। অথবা রাউটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে, জাস্ট এটা দিলেও চলবে, কেমন। অবশ্য রাউটারের সুবিধা, রাউটারের সুবিধা দেখতে পাচ্ছ, অসুবিধাও আছে। অবশ্য গেটওয়ে,
গেটওয়ে হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস, তুমি যদি ফর্মাল আনসারটা দিতে চাও, যা ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের ডেটাকে আদান প্রদানের সুযোগ করে দেয়। জাস্ট এভাবে করে বলতে পারো। গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। এটি একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকল ট্রান্সলেট করে, অর্থাৎ এক প্রোটোকলকে অন্য আরেক প্রোটোকলের সাথে সংযুক্ত করে। আমি একটু ফর্মাল আনসার দেওয়ার চেষ্টা করবো, সেটি হচ্ছে গেটওয়ে হলো আহ, একটি নেটওয়ার্কিং ডিভাইস যা ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের ডেটাকে আদান প্রদানের সুযোগ করে দেয়। আমি এই আনসারগুলো আসলে আরো একবার দেব। হাফ কি, সুইচ কি, রাউটার কি, রিপিটার কি, এই সমস্ত এই জিনিসগুলা আগে একটু পড়ে নিচ্ছি, পরবর্তীতে আমরা একটু ফর্মাল আনসার দেওয়ার চেষ্টা করবো আরো একবার। একটু সুবিধা দেখতে পাচ্ছ, অসুবিধাও দেখতে পাচ্ছ। রিপিটার, রিপিটার হচ্ছে রিপিট করবে, অর্থাৎ মনে করো যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় সিগন্যাল পাঠাচ্ছ, মাঝখানে যাতে সিগন্যালটা দুর্বল হয়ে না যায় সেজন্য তুমি একটা রিপিটার ইউজ করে দিতে পারো। কেমন? নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। দুর্বল সংকেতকে সবল করা এবং গন্তব্যস্থানের দিকে প্রেরণ করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। কেমন? তাহলে তুমি কি করবা, রিপিটার হলো যে কম্পিউটার নেটওয়ার্কের ডেটাকে সবল করার জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে কি বলে, রিপিটার বলে। তাহলে তুমি কি দিবা, ফর্মাল আনসারটা এভাবে দিবা, রিপিটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা নেটওয়ার্কের ডেটাকে সবল করার জন্য বা সবল রাখার জন্য ব্যবহৃত হয়। জাস্ট এভাবে দিবা ফর্মাল আনসার। কেমন? রিপিটারের সুবিধা অসুবিধা একটু দেখে নাও। ব্রিজ তত বেশি দরকার নেই, তবে একটু দেখে নিতে পারো। নেটওয়ার্ক টপোলজি, তার আগে আমরা একটু এখানে মেইন পয়েন্টগুলো আমরা আরেকবার আনসার দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে হাব কি, তুমি জাস্ট ফর্মাল আনসারটা দিবা হচ্ছে দুই এর অধিক প্রযুক্ত রিপিটারকে হাব বলে। এরপর হচ্ছে সুইচ কি, সুইচ হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের ডেটাকে আদান প্রদানের সুযোগ করে দেয়। কেমন? আমি আরো একবার বলি, সুইচ হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন ধরনের ডেটাকে কি করে, আমি আরেকবার বলি, সুইচ হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন ধরনের ডেটাকে বিভক্ত করে নির্দিষ্ট ডিভাইসে পাঠিয়ে দেয়। জাস্ট বিভিন্ন ধরনের ডেটাগুলো কি করবে, বিভক্ত করে নির্দিষ্ট একটা ডিভাইসে কি করবে, পাঠাবে। তারপর হচ্ছে হাব কি, সুইচ কি, তারপর হচ্ছে রাউটার কি, রাউটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের ডেটাকে কি করতে পারে, সংযুক্ত করতে পারে। কেমন? তাহলে রাউটার হলো কি, একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন ধরনের ডেটাকে কি করতে পারে, সংযুক্ত করতে পারে। কেমন? এরপর হচ্ছে কি, রাউটার কি গেল। এরপর হচ্ছে গেটওয়ে কি, গেটওয়ে হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস, সে কি করে বিভিন্ন ধরনের প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের ডেটাকে আদান প্রদানের সুযোগ করে দেয়। এরপর হচ্ছে তোমার সর্বশেষ যেটা ছিল সেটি আসলে এত বেশি দরকার নেই, যেটা ছিল ব্রিজ। তার আগে রিপিটার হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস যা কি করে, যা নেটওয়ার্কের ডেটাকে সবল রাখার জন্য ব্যবহৃত হয়। কেমন? তুমি তোমার মতো করে দিবা, অসুবিধা নেই, অথবা তোমার গাইড বই বা যেখানে যেভাবে আছে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আসে নেটওয়ার্ক টপোলজি, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। নেটওয়ার্ক টপোলজি একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারের নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থাকে আসলে টপোলজি বলা হয়। কেমন? অথবা নেটওয়ার্ক টপোলজি বলা হয়। ঠিক আছে, আমি এখানে যেভাবে দিয়েছি, একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। কেমন? অথবা তুমি কি করবা, একটি ডিভাইসের সাথে অপর একটি ডিভাইসে কি করা, কম্পোনেন্ট বা ফিজিক্যাল বা তোমার যেভাবে খুশি তুমি সেভাবে দিতে পারো। আমি একদম ফর্মালি এভাবে দিব, একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারের সংযোগ ব্যবস্থাকে টপোলজি বলা হয়। কেমন? আর নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, তুমি কি বলবা, একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারের নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। কেমন? তাহলে নেটওয়ার্ক টপোলজি কয় প্রকার, 6 প্রকার। একটা হচ্ছে বাস, রিং, স্টার, মেশ, হাইব্রিড, ট্রি। কেমন? আমরা একটু দেখবো সেগুলো। তাহলে এক নম্বর হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি এবং মেশ টপোলজি। কেমন? এটা হচ্ছে আমাদের বাসের মতো যেটা, সেটা হচ্ছে বাস টপোলজি। আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করছি, এটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রাইস থাকবেই, এটি ছাড়া কোনো কোয়েশ্চেন হবেই না। অধ্যায় 2 থেকে এই কোয়েশ্চেন গুলো অবশ্যই থাকে। কেমন? তাহলে আমরা খুব ভালোভাবে শিখবো বাস টপোলজি কি আসলে। বাস টপোলজি দেখতে পাচ্ছি এই যে বাসের মতো একটা লম্বা কেবল থেকে সবগুলো কম্পিউটার বা নোট সরাসরি যুক্ত আছে। কেমন? তাহলে আমরা একটু দেখে নিচ্ছি, বা প্রথমে দেখবো বাস টপোলজি, তারপর দেখবো রিং টপোলজি, একটা একটা করে আমরা দেখবো। তাহলে আমি নেটওয়ার্ক টপোলজিটা আরো একবার বলি। নেটওয়ার্ক টপোলজিটা কি, তাহলে একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থা। কেমন?
তাহলে একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। নেটওয়ার্ক টপোলজি 6 প্রকার। কেমন? একটা হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি। আমরা একটা একটা করে দেখব। প্রথমে দেখব বাস টপোলজি। তাহলে বাস টপোলজিটা কিরকম দেখো, এই দেখতে পাচ্ছ বাসের মতো। কেমন? এখানে যে দেখো একটা সার্ভার আছে, একটা কম্পিউটার আছে, একটা প্রিন্টার আছে এবং সবগুলো নোট সরাসরি যুক্ত আছে। কেমন? তাহলে যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। তাহলে বাস টপোলজি কাকে বলে? যে টপোলজিতে তুমি জাস্ট ফর্মাল আনসারটা এভাবে দিবা, যদি একটি লম্বা কেবল থেকে সবগুলো নোট বা কম্পিউটার সরাসরি যুক্ত থাকে তাকে কি বলা হয়? বাস টপোলজি বলা হয়। তাহলে আমি ফর্মাল আনসারটা এভাবে দিচ্ছি। আসলে ইলাবোরেটলি বোঝানোর জন্য, সবকিছু দেখানোর জন্য আমি সব ধরনের ভাষা ব্যবহার করেছি এখানে। আমি ফর্মাল আনসারটা নিজের মুখে বলে দিচ্ছি। কেমন? তাহলে বাস টপোলজি কি? যদি একটি লম্বা কেবল থেকে সবগুলো নোট সরাসরি যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। কেমন? এরপর হচ্ছে দেখো, তাহলে বাস টপোলজির সুবিধা অসুবিধাও একটু দেখে নিবা। বাস টপোলজির সুবিধা তিনটা তিনটা নিতে পারলেই চলবে। এরপর হচ্ছে বাস টপোলজির অসুবিধা। এবার আসো রিং টপোলজি। রিং অর্থাৎ বৃত্তাকার পথে একটার সাথে অপর একটা কি আছে? সংযুক্ত আছে। কেমন? যদি একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে বৃত্তাকার পথে সংযুক্ত থাকে তাকে আমরা কি বলবো? রিং টপোলজি। কেমন? রিং টপোলজির একটা অসুবিধা আছে আসলে। অসুবিধাটা হচ্ছে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সংযোগ ব্যবস্থাটাই নষ্ট হয়ে যায়। কেমন? এটা হচ্ছে রিং টপোলজির অসুবিধা। তাহলে রিং টপোলজি হচ্ছে একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার যদি পরস্পর বৃত্তাকার পথে সংযুক্ত থাকে তাকে আমরা কি বলবো? রিং টপোলজি বলবো। কেমন? তাহলে রিং টপোলজির সুবিধা। রিং টপোলজির সুবিধা হচ্ছে দেখো, অসুবিধাও দেখে নাও, দু একটা নিলে হবে। এবার সে স্টার টপোলজি। স্টার টপোলজি তুমি যদি এভাবে ছবিটা দিতে না চাও, ছবি কিন্তু লাগবে, টপোলজিতে ছবি কিন্তু লাগবে। ছবি তবে তুমি কম্পিউটার গুলো জাস্ট একটা সার্কেল বর্গক্ষেত্রের মতো আঁকলে হবে। বর্গক্ষেত্র জাস্ট বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র এভাবে করে এঁকে দিলে হবে। জাস্ট এটা পিসি, এটা বুঝা গেলেই হবে। দেখো, তাহলে একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার কি স্টারের মতো আছে না? এটা হচ্ছে আসলে কি স্টার টপোলজি। অথবা তুমি জাস্ট একটা হাব্বা সুইচ দিবা, হাব্বা সুইচ থেকে সবগুলো নোট সরাসরি যুক্ত থাকবে, সেটা হচ্ছে স্টার টপোলজি। এটা হচ্ছে বিকল্প ছবি। যেটা আমি মুখে বলেছি, এটা হচ্ছে বিকল্প ছবি। এটা কিরকম? এরকম একটা সার্কেলের মতো, এরকম একটা সার্কেলের মতো এঁকে জাস্ট তিনটে চারটা পোর্ট দিয়ে এখান থেকে সবগুলো নোট সরাসরি এভাবে করে যুক্ত করে দিবা। এটা হচ্ছে কি তাহলে? স্টার টপোলজি। তাহলে আহ, এখানে যে পোর্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে হাব্বা সুইচের পোর্ট। তাহলে হাব্বা সুইচ থেকে সবগুলো নোট যদি সরাসরি যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? স্টার টপোলজি বলবো। অথবা তুমি ইচ্ছে করলে স্টারের মতো এটাও দিতে পারো, তোমার ইচ্ছা। কেমন? ওকে, পরবর্তীটা দেখে নিচ্ছি। স্টার টপোলজির সুবিধা অসুবিধা একটু দেখে নিই আগে। এ হলো সুবিধা। অসুবিধা কিন্তু স্টার টপোলজিতে বেশি। কেমন? এবার আসে ট্রি টপোলজি। গাছের শাখা প্রশাখা নিয়ে একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে যদি সরাসরি যুক্ত থাকে, দেখো সেটি হলো আমাদের কি তাহলে? ট্রি টপোলজি। জাস্ট তুমি তোমার মতো করে আঁকবা, আমার মতো আঁকতে হবে কথা নেই। সুবিধা অসুবিধা দেখে নাও একটু। এবার আসে হাইব্রিড টপোলজি। হাইব্রিড হচ্ছে সবগুলো টপোলজি সমন্বয়ে যা টপোলজি গঠন করা যায় সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড তুমি বাস, রিং, স্টার, মেশ সবগুলোকে একসাথে করেও করতে পারো, তোমার ইচ্ছা। বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজি সমন্বয়ে যে টপোলজি গঠিত হয় তাকে তুমি কি বলবো? হাইব্রিড টপোলজি বলবো। কেমন? আচ্ছা, ইচ্ছা করলে সবগুলো একসাথে করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। সুবিধা অসুবিধা একটু দেখে নাও। এবার আসে ম্যাশ টপোলজি। আমরা এতক্ষণ ধরে যে সমস্ত টপোলজি গুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছ সবগুলো একটা একটা একটার সাথে একটা সম্পর্ক, মানে কানেকশন পয়েন্ট একটা একটা করে। কিন্তু ম্যাশ টপোলজিতে দেখতে পাচ্ছ কানেকশন থাকবে অনেকগুলো। ম্যাশ টপোলজিতে কানেকশন থাকবে কি? অনেকগুলো। এই দেখতে পাচ্ছ অনেকগুলো কানেকশন। তাহলে কি? যদি একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারের একাধিক সংযোগ ব্যবস্থা থাকে তাকে আমরা কি বলবো? ম্যাশ টপোলজি বলবো। অথবা যদি কোনো নেটওয়ার্ক ডিভাইস বা পিসি সময়ের মধ্যে অতিরিক্ত সংযোগ লাইন থাকে তাকে বলা হয় কি? ম্যাচ টপোলজি। তুমি তোমার মতো করে টপোলজিটা এঁকে দিয়ে দেখাবো। কেমন? তাহলে টোটাল 6টা টপোলজি খুবই ইম্পর্টেন্ট, ছবি সহ দিতে হবে। একটু প্র্যাকটিস করে ফেলতে হবে। কেমন? ম্যাচ টপোলজির সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নাও। আমি আরো একবার বলবো, অসুবিধা নেই। তার আগে আমি টপোলজি গুলো আরো একবার বলি। তাহলে প্রথমে হচ্ছে নেটওয়ার্ক টপোলজি কাকে বলে? একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারের নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থাকে টপোলজি বলা হয়। টপোলজি 6 প্রকার: বাস, রিং, স্টার, মেশ, ট্রি, হাইব্রিড এবং স্টার। কেমন? তাহলে আরো একবার বলি। প্রথম হচ্ছে বাস টপোলজি।
বাস টপোলজি কি ছিল? তাহলে আমাদের বাস টপোলজি হচ্ছে একটি লম্বা কেবল থেকে সবগুলো নোড যদি সরাসরি যুক্ত থাকে, কেমন? তাকে আমরা কি বলছিলাম? তাকে আমরা বলছিলাম হচ্ছে বাস টপোলজি, কেমন? বাস টপোলজি কি ছিল? যদি একটি লম্বা কেবল থেকে সবগুলো নোড সরাসরি যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। এবং হচ্ছে স্টার টপোলজি হচ্ছে যদি হাব বা সুইচ থেকে সবগুলো নোড সরাসরি যুক্ত থাকে তাকে কি বলে? স্টার টপোলজি। এরপর হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি কি? যদি বৃত্তাকার পথে একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারের সংযোগ ব্যবস্থা থাকে তাকে আমরা রিং টপোলজি বলবো। এবং হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজিটা কি? যদি একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারে একাধিক সংযোগ ব্যবস্থা থাকে তাকে ম্যাশ টপোলজি বলবো। এরপর হচ্ছে ট্রি টপোলজি। যদি গাছের শাখা প্রশাখা নিয়ে একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারের সংযোগ ব্যবস্থা থাকে তাকে আমরা কি বলবো? ট্রি টপোলজি। এরপর হচ্ছে হাইব্রিড টপোলজি হচ্ছে বাস, রিং, স্টার ইত্যাদি টপোলজির সমন্বয়ে যে টপোলজি গঠন করা যায় তাকে আমরা কি বলবো? হাইব্রিড টপোলজি, কেমন? ওকে। এরপর আমরা দেখবো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে তুমি জাস্ট কি করবা? নির্দিষ্ট সময়ের জন্য কিছু সার্ভার ভাড়া করবা। আবার যখন তোমার কাজটা শেষ হয়ে যাবে তখন তুমি তোমার সার্ভারগুলো ফেরত দিয়ে দিবা। সেটাকে আমরা বলবো ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে? তাহলে ক্লাউড কম্পিউটিং নিয়ে এখানে মোটামুটি অনেক পড়াশোনা আছে। আমরা জাস্ট ক্লাউড কম্পিউটিং সংজ্ঞাটা শিখতে পারলে হবে। এই যে দেখতে পাচ্ছ, কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমকে ক্লাউড কম্পিউটিং বলে। জাস্ট এইটুকু লিখতে পারলে হবে। ক্লাউড কম্পিউটিং কি? জাস্ট এইটাই, কেমন? তাহলে অধ্যায় 2 থেকে আমরা মোটামুটি যে সমস্ত পড়াশোনা নিয়ে আলোচনা করেছি সেগুলো একটু ভালো করে শেখার চেষ্টা করো। আর ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটু ইলাবোরেটলি আমি একটু এখানে দেখাচ্ছি, কেমন? এবার আসো ক্লাউডের মডেল, একটু দেখলে দেখতে পারো, তবে দরকার নেই। ক্লাউড কম্পিউটিং সুবিধা অসুবিধাগুলো একটু দেখতে পারো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। আর আম, অধ্যায় 2 খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। ধন্যবাদ।